শাসনের কারণে এই ধরনের বিচ্ছিন্নতাবাদী শক্তি তৈরি হয়েছে। এরপর এখানে মৌলবাদ তৈরি হবে, বোমা বিস্ফোরণ হবে। তা আমরা যারা এখানে দুর্ভাগা আছি, আমাদের সংগঠিত হতে হবে এদের বিরুদ্ধে রোখার জন্য। উনি যিনি বক্তা, এই বক্তব্যে তিনি তো দলের শৃঙ্খলা রক্ষা কমিটির অন্যতম সদস্য। মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগে শৃঙ্খলা রক্ষা কমিটি করে দিলেন উনি সদস্য। না, শৃঙ্খলা রক্ষা তৃণমূল কংগ্রেসে আবার শৃঙ্খলা কোথায়? মুখ্যমন্ত্রী যাদের নিয়ে কমিটি করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের যোগ্যতা নিয়ে, তাদের কর্মক্ষমতা নিয়ে পরের দিনই প্রশ্ন তুলে দিয়েছেন। মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে যে কথা বলছেন আর সংসদে গিয়ে তৃণমূল সাংসদরা যে কথা বলছেন, দুটোর মধ্যে প্রায় আকাশ পাতালের পার্থক্য আছে। মুখ্যমন্ত্রী বলছেন বাংলাদেশ নিয়ে কেন্দ্র যা করবে কেন্দ্রের সিদ্ধান্তই আমাদের সিদ্ধান্ত, আর অন্যদিকে গিয়ে রাজ্যসভায় ডেরেক ওব্রায়েন বলছেন এক্ষুনি আমাদের দেশের প্রধানমন্ত্রীকে 2 সভায় বিবৃতি দিতে হবে। তা কোনটা ঠিক, কে নেতা, সেটা তো আমাদের এখন বুঝতে অসুবিধা হচ্ছে। শহীদা, পরপর কয়েকটি কেসে পুলিশের চোখে পড়ার মতো সাফল্য, দ্রুত সমাধান হয়েছে কুলতলি, ফারাক্কার মতো ঘটনা, কিন্তু আরজিকরের কেসে সিবিআই এর উপরে পরিবার, নির্যাতিতার পরিবার এবং আন্দোলনকারী ডাক্তাররা প্রত্যেকে ক্ষুব্ধ। কারণ কি? সিবিআই চার্জশিট দিতে না পারলে, সিবিআই চার্জশিট দিতে না পারলে সিবিআই এর উপর ক্ষোভ প্রকাশ করবে, সিবিআই তার উত্তর দেবে। আমি তো সিবিআই এর মুখপত্র নই, সিবিআই কি তদন্ত করবে? তদন্তে আসবার আগেই তো প্লেস অফ অকারেন্স অল্টার করে দেওয়া হয়েছে। সমস্ত ডিএনএ স্যাম্পল লোপাট করবার জন্য সূর্যাস্তের পরে তার অটোপসি করে 2টি মৃতদেহকে সরিয়ে দিয়ে তৃণমূল কংগ্রেসের নেতারা গিয়ে পানিহাটিতে তার সৎকার কাজ সম্পূর্ণ করে ফেলেছেন বাবু মার অজ্ঞাতে। তার বাবু মাকে টাকা দিতে বলা হয়েছে, শতাধিক লোক ওই অকুস্থলে ঢুকে পড়েছে। সমস্ত কিছু তো সব ভেজাইনাল সোয়াব, সেটাও পর্যন্ত যে তাপমাত্রায় রাখার কথা ছিল সেটা রাখা হয়নি। ফলে স্বাভাবিকভাবেই এখন তো সিবিআই খুনের তদন্ত করছে না, খুনটা কেন হয়েছিল, কোন দুর্নীতি, তার তদন্ত হচ্ছে। সেই তদন্তে যদি তারা দীর্ঘায়িত হয়, সেই তদন্ত এখনো যদি তারা চার্জশিট না দিতে পারে, তার জন্য সিবিআই এর প্রশ্ন তুলবে। আর মহামান্য আদালতের নজরদারি হচ্ছে, আদালত বিষয়টি বুঝবেন। ফিরাদ হাকিম তো এখন দেশটাকে গোটা কলকাতাটাকে মুসলমানের বানিয়ে দিতে চাইছেন, ওনার কথা বলবেন। ফিরাদ হাকিমের কথা প্রসঙ্গ তুলবেন না। আজকের বক্তৃতার পরে ফিরাদ হাকিমের একটাই লক্ষ্য হচ্ছে, উনি ধর্মতলা দখল করিয়ে দিয়েছেন, গড়িয়াহাট দখল করেছেন, হাতিবাগানের দিকে। আপনারা দল হিসেবে কি আস্থা হারাচ্ছেন? সিবিআই এর উপরে আস্থা হারাচ্ছে? সারা পশ্চিমবঙ্গের মানুষই এখন পর্যন্ত সিবিআই এর উপরে আস্থা আছে। এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের মানুষের সিবিআই এর উপর, আমার ইডির উপরে আস্থা আছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপরে আস্থা আছে, আদালতের উপরে আস্থা আছে, মানুষের আস্থা আছে। দেরি হচ্ছে, এই জন্য মানুষের আবেগ আহত হচ্ছে। সেটা আপনারা গিয়ে আদালতকে জিজ্ঞাসা করুন, সিবিআই অফিসে গিয়ে জিজ্ঞাসা করুন, সেটা বিজেপি অফিসের উত্তর নেই। কেন্দ্রে যে সরকারটা আছে ওটা ভারত সরকার, বিজেপি সরকার নয়। পশ্চিমবঙ্গে যে সরকারটা চলেছে সেটা তৃণমূলের সরকার, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার হয়ে উঠতে পারে। আমরাই তো দাবি করছি, আমরাই বলছি সিবিআই এর তদন্ত চাই। আমরা আমাদের অবস্থান থেকে সরে আসিনি। সিবিআই এর এই দীর্ঘসূত্রিতা তদন্তের আমাদেরও আহত করছে। আমরা চাই সিবিআই দ্রুত তাদের চার্জশিট দিক, কিন্তু কেউ যদি বেরিয়েই মনে করে ফেলে যে আমি একদম বেল পেয়েছি বলে আমার সমস্ত খুন মাফ হয়ে গেছে, এটা সম্ভব নয়, এটা হবে না। যারা বেলে মুক্ত হচ্ছেন তারা আবার সস্থানে ঠিক সময় ফিরে যাবে। ফ্যামিলি যে ফ্যামিলি আস্থা রাখলো সিবিআই এর কাছে, যে ফ্যামিলি গিয়ে বিরোধী দলনেতার ঘরে গিয়ে বৈঠক করলো, সজল ঘোষের বাড়িতে গিয়ে বৈঠক করলো, তাদের কি উত্তর দেবেন শহীদরা? তাদের উত্তর, যে দুজনের বাড়ি গেছে তারাও তাদের উত্তর দেবেন। তারা মানুষের কাছ থেকে যেটা শুনছেন তারা উত্তর পাবেন। এটা তো তোতা পাখির বাসা কেউ তৈরি করে দেয়নি যে আপনাকে প্রশ্ন করলেই আমরা প্রশ্নের উত্তর দিতে পারবো, এরকম তো আমাদের জানা নেই। আমরা পরিষ্কার করে বলছি, পুরো বিষয়টি আদালতের নজরদারিতে এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নির্দেশে হচ্ছে। বিরোধী দলনেতা তিনি রাজ্যের প্রত্যেকটি মানুষের আত্মচিৎকারকে অ্যাড্রেস করাই হচ্ছে তার কাজ। তিনি তার বাড়িতে গেছেন, মেয়েটির দেহ যখন বার করে নিয়ে যাওয়া হচ্ছিল তখন সজল ঘোষ অবরোধ করতে গিয়েছিলেন। সজল ঘোষের একটা নির্দিষ্ট ভূমিকা ছিল, সেই জন্য তার পরিবারের লোকজন তাদের কাছে গেছেন। কিন্তু এই তদন্ত প্রক্রিয়া কিভাবে চলবে এটা শুভেন্দু অধিকারী কিংবা সজল ঘোষের দ্বারা নিয়ন্ত্রিতও নয়, তাদের জ্ঞাতসারেও এই তদন্ত হচ্ছে না।
গতিটাও তাদের নির্ধারণ করবার কথা নয়। সিবিআই যদি ভালো কাজ করে তার মানে তার লাভের গুড় বিজেপি দেবে, কিন্তু সিবিআই যদি না পারে, ফেলিওর হয়, তাহলে বিজেপি বলবে যে বিজেপির দপ্তর বিজেপির লাভের গুড় নেওয়ার দরকার নেই। আমরা আমাদের সংগঠিত রাজনৈতিক দল 2 থেকে 303-এ পৌঁছেছি। যারা আমাদের নিয়ে হাসি ঠাট্টা করতো, হনুমানের দল বলতো, কি বলতো যেন, আমাদের অসভ্য বর্বরেরা এসছে, তাদের বিধানসভায় কোনো প্রতিনিধিত্ব নেই। তৃণমূলের তরফ থেকে এটাও বলা হচ্ছে যে কেন্দ্রীয় এজেন্সির থেকে এই মুহূর্তে রাজ্যের পুলিশ এগিয়ে রয়েছে, তাদের কি উত্তর দেবেন? তৃণমূলের সমস্ত প্রশ্নের উত্তর দেবার কোনো প্রয়োজন নেই। মানুষ জাস্টিস হারিড ইজ জাস্টিস বারিড। যে দুজন ছেলের কে দোষী সাব্যস্ত করা হয়েছে, রাতারাতি তাদের শাস্তি হবে না। ভারতবর্ষের একটা নির্দিষ্ট বিচার প্রক্রিয়া আছে। অতীতে সিপিআইএম দেখেছিল যে বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রীকে রাস্তায় নামিয়ে ধনঞ্জয় ফাঁসি দিয়েছিল সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সের উপরে ভিত্তি করে। তার পরিণতি কি হয়েছিল সেটাও মানুষ দেখেছে, মানুষের জানা। তবে রাতারাতি কাউকে এই যে বিচার প্রক্রিয়া এত দ্রুত হয়ে গেল, তার কারণ কি? কারণ তো একটাই, আরজি কর থেকে মানুষের দৃষ্টি ঘোরানো। বিজেপি 27 দিনে 56 জন খুন হয়েছিল 2021 সালে, কি ব্যবস্থা নিয়েছে? 2016 সাল থেকে আজ পর্যন্ত আমাদের 239 জন কর্মী খুন হয়েছেন, কোন ব্যবস্থা নিয়েছেন? 167 জন সংখ্যালঘু এসসি এসটি ওবিসি মানুষ খুন হয়েছেন বিজেপি করতে গিয়ে। কোন ব্যবস্থা পুলিশ নিয়েছে? কাকে গ্রেপ্তার করেছে? শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা 7 বার তার উপরে আক্রমণ হয়েছে, কাকে গ্রেপ্তার করেছে পুলিশ? পুলিশের এই সাফল্যটাকে তো এভাবে উপেক্ষা করাও যায় না। তারা যে ভালো কাজ করছে, যে পুলিশ তদন্ত করেছে তাকে একবার ডেকে জিজ্ঞাসা করুন না তিনি সফল কি বিফল। যে পুলিশ তদন্ত করেছেন তার কানে কানে গিয়ে একবার বলুন না দারুণ কাজ করেছেন, দেখবেন তিনি আটকে উঠবেন। বলছি এর মধ্যে একটা প্রশ্ন, তারা রাস্তায় নেমেছিল, তারা বলছে কেন্দ্রীয় শাসক দলের অঙ্গুলি হেলনে সিবিআই ব্যর্থ হয়েছে। দিদি মোদি বিজেপি তৃণমূল সেটিং এর জন্যই এই অবস্থা, বলছে সিপিএম এবং কংগ্রেস। এই কথাটা একটু দয়া করে বলুন না। বিকাশ ভট্টাচার্য এবং ডেরেক ওব্রায়েনকে রাজ্যসভায়, লোকসভায় তো লোক নেই, রাজ্যসভায় এখনো 2টো দল আছে, সিপিআইএম এবং কংগ্রেস, এবং আমাদের যিনি নেতা আছেন এই ডেরেক ওব্রায়েন তৃণমূল, তার সামনে একবার প্রসঙ্গটা তুলুন না। ওখানে তো কংগ্রেসেরও সাংসদ আছে, সিপিএম কংগ্রেস তো ওদিকেও আছে। এইটাই বিধানসভায় লোকসভায় কেন বলছেন না? ওখানে একযোগে আন্দোলন করবেন তৃণমূলের হাত ধরে, তৃণমূলের সঙ্গে উঠে বাধা দেবেন, ওয়াকআউট করবেন, আর পশ্চিমবঙ্গে নাটক। তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে অবিলম্বে আদালতের কাছে আবেদন করে পরিবারের উচিত, যে পথে রাজ্য পুলিশের হাত থেকে সিবিআই এর হাতে গেছিল তদন্ত, এবার সিবিআই এর হাত থেকে রাজ্য পুলিশের হাতে ফিরিয়ে আনা হোক, আমরা বিচার এনে দেব। পরিবার আদালতে যাক, সিবিআই এর থেকে রাজ্য পুলিশের হাতে তদন্ত। তৃণমূল কংগ্রেসের অবস্থান তো স্পষ্ট, শুধুমাত্র একজন ব্যক্তি সেই পুরো খুন এবং ধর্ষণের ঘটনার জন্য দায়ী। তার মা বাবা যদি এই কথাটা মেনে নেন তৃণমূলের, তাহলে তো হয়েই গেল। তাহলে যদি তারা খুশি হন আমরাও খুশি। যদি ওই নির্যাতিতা মেয়েটির মা এবং বাবা এই ঘটনায় আশ্বস্ত হন যে এই যে অভিযুক্ত ধরা পড়েছে সে একাই কাজটা সংগঠিত করেছে, তৃণমূলের এই অবস্থান বা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এই অবস্থানকে যদি মেনে নেন তারা, দিয়ে তারা যে কোনো পদক্ষেপ নেবেন আমরা তাকে স্বাগত জানাবো। তাদের ব্যাপার, আমরা নির্যাতিতার পরিবার তাদের আজকে যে বক্তব্য সেটা ভীষণ হতাশাব্যঞ্জক। তারা বলছেন যে আন্দোলন স্থগিত হয়ে গেছে বলেই সিবিআই সুযোগ দিচ্ছে, আমরা কিন্তু হাল ছাড়ছি। এই নিয়ে আমরা কোনো মন্তব্য করতে চাই না, এটা আমাদের কাজ নয়। মনে রাখতে হবে এই আন্দোলনও বিজেপি ছিল, আমাদেরও পরিবারের যারা চিকিৎসক আছেন তারাই ছিল। আর যেখানে বসে আপনি আমাকে এই প্রশ্ন করছেন, আন্দোলনরত চিকিৎসক যারা ছিলেন তারা রাত্রিটা এই ঘরে কাটিয়ে গেছেন, এটাও মনে রাখবেন। হ্যাঁ, এখানে আমার প্রশ্ন যে আপনারা বিজেপির ব্যানারে একাধিকবার অবস্থান করেছেন আরজি করের বিচার চেয়ে, এবং সেই আরজি করের বিচার চেয়ে শুধু বিজেপি অবস্থান করেনি, বিজেপি আরজি করের ঘটনা ঘটবার আগে সন্দীপ ঘোষের বিরুদ্ধে তদন্তের দাবি করেছে, অবস্থান করেছে, কোনো ফল হয়নি, চিঠি দিয়েছে, তার কোনো সদুত্তর পাওয়া যায়নি। বিজেপি রাজ্যপালের কাছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে বলেছিল। বিজেপি সেদিনের অভিযোগ, বিজেপির সেদিনের যে আশঙ্কা, সেটাকে যদি অ্যাড্রেস করা হতো এই মেয়েটিকে অকালে চলে যেতে হতো না।
হ্যাঁ, এই নির্যাতিতার মৃত্যুর পর বিচার চেয়ে আপনারা একাধিক রাস্তায় নেমেছেন, অবস্থান করেছেন, মিছিল করেছেন। আজকে যখন দেখা গেল সন্দীপ ঘোষরা জামিন পেয়ে গেল, কংগ্রেস রাস্তায় নামছে, সিপিএম রাস্তায় নামছে, এসইউসি রাস্তায় নামছে, বিজেপি নেই কেন? বিজেপি রাস্তায় নামছে না কেন? দেখুন, মহাজনগত সুপন্থা, মহাজনরা যে রাস্তায় হাঁটে অন্যদের সেই রাস্তায় হেঁটে যেতে হয়। আমরা এই ধরনের অপ্রাসঙ্গিক শক্তির এই ধরনের অত্যন্ত সস্তা পাবলিসিটি নেওয়ার চেষ্টাকে অন্তত অনুসরণ করব না। এখন এতটা দুর্দিন আমাদের আসেনি যে পশ্চিমবঙ্গের কংগ্রেস, সিপিএম, এসইউসি এই দেখানো পথে বিজেপি হাঁটবে। এতটা দুর্দিন বিজেপির আসেনি। সমিতা, কিছুক্ষণ আগে তন্ময় ভট্টাচার্য তার উপর থেকে সাসপেনশন প্রত্যাহার করে নিল দল, কিভাবে দেখছেন গোটা বিষয়টা? এটি সম্পূর্ণ সিপিআইএম এর পার্টির নিজস্ব গঠনতন্ত্রের বিষয় এবং তাদের দলের আভ্যন্তরীণ বিষয়। এ নিয়ে আমার কোনো বক্তব্য নেই। এক দেশ এক ভোট আগামী 16 ডিসেম্বর পার্লামেন্টে এটি পেশ করা, টেবিল করা হবে এই বিল, এমনটাই জানা যাচ্ছে। তৃণমূল বলছে গায়ের জোরে সরকার, সংখ্যা তত্ত্বের জোরে গায়ের জোরে এক দেশ এক ভোট করতে চাইছে মোদী সরকার। সংখ্যা যদি আমাদের সঙ্গে থাকে তাহলে সেটি হবে। সংখ্যাগরিষ্ঠতার সুযোগ নিয়ে কোন কোন বিল পাস করিয়েছেন পশ্চিমবঙ্গের বিধানসভা এবং করিয়ে চলেছেন। পুরো পশ্চিমবঙ্গের বিকেন্দ্রীকৃত ব্যবস্থার একটা কেন্দ্রীভূত অবস্থায় নিয়ে চলে এসেছেন। আর মুখ্যমন্ত্রী তো এটা অজানা নয়, মুখ্যমন্ত্রী তো বিজেপির সঙ্গে সংসার করেছেন। কংগ্রেসের যেদিন প্রবল গর্ভ যন্ত্রণা উঠেছিল, সেদিন যদি লেবার রুমে লালকৃষ্ণ আদবানি আর অটল বিহারী বাজপেয়ী না থাকতেন, তৃণমূল নামক অশান্ত শিশুটির জন্ম হতো না। আর সেদিন যে আদবানিজির প্রসঙ্গে উনি টেনে টেনে বলেন আদবানিজির মতো মানুষ হয় না, মোদীজি এই মোদী শেষ করেছে বিজেপিকে, সেই আদবানিজি আজকে 4 দশক ধরে এক কথা বলে এসেছেন, এক দেশ এক আইনের কথা। সেই আদবানিজি বলেছেন কমন সিভিল কোড বিলের কথা, 370 ধারার বাতিলের কথা। কোনো হিডেন এজেন্ডা নয়। বিজেপি চোখে চোখ রেখে রাজনীতি করে, মুখোশের আড়ালে নয়। মুখোমুখি দাঁড়িয়ে আমরা বলছি যে আমরা এটা চাই। শুধু আমরা নয়, ভারতবর্ষের প্রচুর অর্থনীতিবিদ, ভারতবর্ষের বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী, দেশের বহু রিটায়ার্ড আইএস অফিসার, দেশের সেনা প্রধানরা পর্যন্ত তারা এর পক্ষে। এমনকি কংগ্রেসের পক্ষ থেকে অতীতে এই দাবি উঠেছিল। কংগ্রেসের বিভিন্ন নেতা বক্তব্য রেখেছিলেন যে এইটা আমাদের দেশের ক্ষেত্রে প্রযোজ্য হওয়া উচিত। এক দেশ এক ভোট। এক দেশ এক। বলছি যে একটা শেষ প্রশ্ন করছি। বলছি জেলায় জেলায় অ্যাম্বুলেন্সের খুব খারাপ দশা। মেজরিটি বৈধ কাগজ নেই, লাইসেন্স নেই। সরকারি হাসপাতালগুলোতে দেখা যাচ্ছে যে প্রচুর বকেয়া, তাই পরিষেবা দিতে চাইছেন না অ্যাম্বুলেন্স চালকরা। কিভাবে দেখছেন এই? সরকারি হসপিটালে অ্যাম্বুলেন্স ধরে কোনো ওষুধ নেই জীবনদায়ী। শ্যাডো মানি চালু করে ওষুধ দেওয়ার ব্যবস্থা করেছিল, যারা সাপ্লাই করেছিল তারা পেমেন্ট পায়নি। কিন্তু একটা জিনিস আছে যেটা আপনারা সাংবাদিকরা ভুল উপস্থাপন করছেন, হসপিটালের সৌন্দর্যন হয়েছে তৃণমূলের আমলে। সামনে একটা সুন্দর নীল সাদা গেট বসেছে। এই সরকারটা ফেসিয়ালের সরকার। অ্যাম্বুলেন্স নিয়ে কিছু একটু ভালো করে বলুন। একটা গ্রামগঞ্জ থেকে রোগীরা যায়, অ্যাম্বুলেন্স দিতে পারছে না, সেই পরিস্থিতি আরো খারাপ হবে। সরকারের কাছে অ্যাম্বুলেন্স ধরে স্টেট ট্রান্সপোর্ট অতটা বাস দেখেছেন রাস্তায় কোনো? যে উত্তরবঙ্গ দাঁড়িয়ে আছে শুধুমাত্র রাষ্ট্রীয় সরকার, রাজ্য সরকারের বাস পরিষেবার উপরে, বাস তো নেই। কোথায় কোন জঙ্গলে ভেতরে ঘাস গজিয়ে গেছে। ফিরে দেখেন তো মন্ত্রী ছিলেন, কত রকমের প্রজেক্ট নিয়েছিলেন বলুন না। ওসবের দিকে ওনার মাথা ছিল না। ওনার মাথার মধ্যে একটাই উঠছে কি করে এখানে 1 নম্বর পজিশনে আসতে হবে। এবার আমার শেষ প্রশ্ন হচ্ছে আপনাদের লক্ষ্মীর ভান্ডার নিয়ে আপনাদের দলের পক্ষ থেকে একাধিক নেতা তারা বলেছেন আমরা ক্ষমতায় এনে অন্য কিছু না ভান্ডার করবো 3000 টাকা। আপনারা লাডলি বেহেন যোজনা আপনাদের বিভিন্ন রাজ্য সরকার তারা করেছে বিভিন্ন প্রদেশে। লকেট চট্টোপাধ্যায় বলছেন কর্মসংস্থান এড়িয়ে এই ধরনের ভাতা চালু করা এটা উচিত নয়। ভাতা অনেক পরে আসে, আগে কর্মসংস্থানের কথা ভাবা উচিত। ভাতার রাজনীতির বিরুদ্ধে লকেট। ভাতার রাজনীতির লকেটের বিরুদ্ধে নয়। লকেট চট্টোপাধ্যায়ের কথাটা ঠিকভাবে আপনারা বুঝতে পারেননি। উনি এটাই বলতে চেয়েছেন যে ভাতার সঙ্গে সঙ্গে আমাদের লক্ষ্য রাখতে হবে কি করে কর্মসংস্থান বাড়ানো যায়। একটা রাজ্য সম্পূর্ণভাবে ভাতা নির্ভর হতে পারে না। প্রত্যেকটা সরকারই আজকের দিনে সোশ্যাল ওয়েলফেয়ার প্রজেক্টকে ফলো করে চলছে এবং সমস্ত রাজ্য বিভিন্ন নামে প্রান্তিক মানুষকে ভাতা দিচ্ছে, কিন্তু একই সঙ্গে অন্য জায়গায় কর্মসংস্থানের সুযোগ হচ্ছে।
যেটাই রাজ্যে হচ্ছে না, এটাই উনি বলতে চেয়েছেন। সুমিতা, কালকে তো শেষ হচ্ছে সদস্যতা, তো কোথা থেকে খবর পেয়েছেন কালকে সদস্যতা শেষ হচ্ছে? শুনুন, সদস্যতা নিয়ে প্রথম কথা আমি কোনো আলোচনা করতে নারাজ, এক। দুই হচ্ছে বিজেপির মধ্যে একটা সংগঠিত রাজনৈতিক দলের সদস্যতা কখন, কোথায়, কিভাবে, কবে হচ্ছে আর কবে শেষ হচ্ছে, এটা সাংবাদিকদের জানার কথাও নয়, এবং এটা বিজেপিরও সকলে জানেন না। এটা আমি শুধু আপনাদের জানানোর জন্য বলে দিলাম। আর যে সংখ্যা বাজারে চলছে, যে বিভিন্ন রকমের সংখ্যা, কেউ 22 লাখ বলে দিচ্ছেন, কেউ 30 লাখ বলে দিচ্ছেন, কেউ আবার একটা কাগজে দেখলাম 33,75,000, এই যে সংখ্যাগুলো দিচ্ছেন, এগুলো কার্যত তাদেরই সংবাদ মাধ্যমের যে বিশ্বাসযোগ্যতা আছে ভবিষ্যতে সেটা কি নষ্ট করবে। এখানে 3 ব্যক্তি সদস্যতার সংখ্যা জানেন, একজন রাজ্য সভাপতি প্রোটোকল অনুযায়ী, দ্বিতীয় হচ্ছেন সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী, আর তৃতীয় জন এইটার দায়িত্বপ্রাপ্ত শ্রমিক ভট্টাচার্য। এর বাইরে আর কোনো লোক সদস্যরা সম্পর্কে কিছু জানেন না। এবং আমরাও যেটা জানি সেটাও আমরা বিভিন্ন ভাবে আমাদের দলের মধ্যে যেটা প্রকাশ করা হয় সেখানেও একটা নির্দিষ্ট ব্যারিয়ার আছে, আর আমি এর বেশি কিছু বলতে পারি কিন্তু না। সদস্যতা অভিযানের মাইকে ঘোষণায় যদি বলা হয় যে টার্গেট পূরণ হয়নি, আপনারা আসুন, যোগদান করুন, কোন মাইকে? অন্য দলের কর্মীরা কোন আসুন, মাইকে বলেছে? বিভিন্ন জায়গায় কোনো জায়গায় নয়, যাদবপুরে এরকম যে অন্য কোনো লোক না না না, এটা বলতে পারেন না। সদস্যতা হচ্ছে আপনি আসুন। আমরা তো বলছি আমাদের টার্গেট হচ্ছে আমাদের ভোট ব্যাংকে, আমাদের যেটা ভোট ব্যাংক, আমাদের যারা ভোটারদের সদস্য বানানো, এবং তার উপরে নির্দিষ্ট করে সাংগঠনিক পরিকাঠামো তৈরি করা, এবং সেই সাংগঠনিক শক্তিকে সামাজিক শক্তিতে রূপান্তরিত করা। এটাই আমাদের। কেন ডাকবো না? কেন ডাকবো না? সবাইকে জন্মেই কি সিপিএম হয়ে জন্মেছে, এরা জন্মেই তৃণমূল হয়ে জন্মেছে? কেন ডাকবো না? কত মানুষ এদিক থেকে আমাদের মধ্যে এসে সাফল্য পেয়েছেন, ভালো কাজ করছেন। 1 কোটি হচ্ছে, কার? 1 কোটি হবে, 1 কোটি হবে। 1.5 কোটি হলে আপনার কি কোনো আপত্তি আছে? ঠিক আছে, ঠিক আছে।